কখনো কখনো মানুষ তোমার পাশে থাকে না, থাকে তোমার সম্পদের পাশে। আমি ভেবেছিলাম সে আমার স্ত্রী, অথচ সে ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। নিজেই নিজের ফাঁদে পা দিয়ে দিয়েছে। এই দেখ দেখ, পাসওয়ার্ড জানিস? অবশ্যই মা। যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, সেই মানুষটাকে কখনো সন্দেহ করিনি। আমি আমার স্ত্রীকে বিশ্বাস করতে চাই। আমিও চাই। আমার স্বপ্ন, আমার ব্যবসা, আমার জীবন সবকিছুর অংশ করে নিয়েছিলাম তাকে। আজকের দিনটা শুধু তোমার জন্য। পৃথিবীতে ভালোবাসার চেয়ে ক্ষমতা আর টাকার দাম অনেক বেশি। সবকিছু হারিয়ে ফেলার পরও জিসানের মনে কোনো কষ্ট নেই। কষ্ট শুধু একজন ভুল মানুষকে ভালোবেসে পুরো জীবনটা দিয়ে দেওয়া। বিশ্বাসের মূল্য যখন কোটি টাকার চেয়েও বেশি হয়ে যায়, তখন শুধু একটা সংসার ভাঙে না, একটা জীবন ভেঙে যায়। শেষ পর্যন্ত জিসান কি সবকিছু ফিরে পাবে, নাকি এটাই তার জীবনের শেষ পরাজয়? আর সেটা জানতে হলেই দেখতে হবে কোটি টাকার জামাই 3। তানিয়া, মা, বৌমা তুমি এত রাতে স্টাডি রুমে কি করছো? আসলে মা আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম জিসানে কিছু কাজ দেখি। আজকে সারাদিন অফিসে গিয়ে ভাবলাম মানুষটা একা হাতে কত বড় দায়িত্ব সামলায়। কাজ দেখছো নাকি কাজ খুঁজছো? মা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, আমি সহজে কাউকে সন্দেহ করি না, কিন্তু রাত যত গভীর হয় মানুষের উদ্দেশ্য ততটা স্পষ্ট হয়। জিসান আজ আমাকে কোম্পানির দায়িত্ব দিল। সত্যি বলতে মা, আমার খুব ভয় লাগছিল। ভাবছিলাম আমি যদি কোনো ভুল করি, তাই আগে থেকেই ফাইলগুলো একটু দেখে নিচ্ছিলাম, যাতে অফিসে গেলে কেউ কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারি। এই ফাইলটা তুমি কোথা থেকে বের করলে? ড্রয়ার থেকে বের করেছি মা। জিসান তো আমাকে ড্রয়ারের চাবি দিয়েছে, তাই ভাবলাম এখন থেকে এগুলো জানার অধিকারও আমার আছে। ঠিকই বলেছ, অধিকার আছে, কিন্তু একটা কথা মনে রেখো, এই বাড়িতে সব দরজার খোলা চাবি আছে, কিন্তু বিশ্বাসের তালা একবার ভেঙে গেলে কোনো চাবিই তা কাজ করে না। আমি সেই ভুল কখনোই করব না মা। আরেকটা কথা, এরপর রাতের বেলা যদি তোমার কখনো কোনো ফাইল, কোনো কাগজ, কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়, আমাকে বলো বৌমা, আমি নিজ হাতে তোমাকে লকারটা খুলে দেব। শুভরাত্রি। তানিয়া, তানিয়া, কেমন আছেন মা? আচ্ছা, আপনি আসবেন, আমাকে একটা ফোন করবেন না? তাহলে আপনার পছন্দের খাবারগুলো আমি রান্না করে রাখতাম। ফোন করলে তো আর সারপ্রাইজ হলো না। মেয়ের বাড়িতে আসবো, আবার নিমন্ত্রণ লাগে? তুমি এত কথা বলো কেন? মা তো ঠিকই বলেছে, তুমি আমাদের বাড়িতে আসবে, জানিয়ে আসবে না? আচ্ছা, শ্বশুর বাড়ি পেয়ে মাকে ভুলে গেলি? আমি তো তোকে দেখতে আসলাম, তুই কেমন আছিস? আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি, আপনাদের দোয়ায় ভালোই আছি। দোয়া তো আছে, সাথে একটা অভিযোগও আছে কিন্তু। অভিযোগ আমার বিরুদ্ধে? তোমার বিরুদ্ধে। আমার মেয়েকে এত ভালোবাসা দিলে ও তো বাপের বাড়ি ফিরতেই চাইবে না। বিয়াইন, আমার বৌমা পুরো বাড়িটা সামলে নিয়েছে, আমি এখন অনেকটাই নিশ্চিন্ত। বেআইন সাহেবা, আমার মেয়েটা ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে শিখেছে। তবে একটা কথা, কি কথা মা? যে মানুষকে যত বিশ্বাস করা যায়, সেই মানুষকে ততটাই দায়িত্ব দেওয়া উচিত। সেটাই তো করছি মা, ধীরে ধীরে
তানিয়া অফিসের কিছু কাজও করা শুরু করেছে। হ্যাঁ বাবা, খুব ভালো করেছো। পরিবার মানে তো শুধু একসাথে থাকা না, একে অন্যের বোঝা ভাগ করে নেওয়া, তাই না রে? আচ্ছা ঠিক আছে বেন সাহেবা, আজকে তাহলে আমি উঠি। সে কি সবে মাত্র আসলেন, এখনই চলে যাবেন? না না, এটা তো হতে পারে না। আপনি আসছেন, চা নাস্তা করবেন, আড্ডা দিব, তারপর যাবেন। আর শোনেন, আজকে কিন্তু আপনার জন্য নাস্তা আমি নিজ হাতে বানাবো। বৌমা, তুমি তোমার মাকে সময় দাও। জিসান বাবা, আমার সাথে চলতে একটু। শোন, যে দরজাটা খুলেছিস ওই দরজাটা যেন বন্ধ না হয়ে যায়। তুই কিন্তু এখন সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছিস। হোয়াট? আজকে দুপুরে সাইনিং, অথচ এখন পর্যন্ত টেন্ডার ফাইল পৌঁছায়নি? জাস্ট আ মিনিট, আই এম কলিং ইউ ব্যাক। রাজ সাহেব, মনি সাহেব, সাইফুল সাহেব। স্যার, হোয়াটস রং? আজকে দুপুরে গ্লোবাল টেকের সাথে আমাদের ফাইনাল সাইনিং, কিন্তু তাদের অফিসে টেন্ডার ফাইলটা এখন পর্যন্ত পৌঁছানো হয়নি। কেন? অ্যাকচুয়ালি স্যার, আমাদের ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না? আর ইউ সিরিয়াস? ফাইলটা কোথায় রেখেছিলেন? স্যার, আমি ফাইলটা আমার ডেস্কে রেখেছিলাম। আরে কি আশ্চর্য ব্যাপার! হোয়াট দ্য হেল আর ইউ সেইং? আপনি যদি ফাইলটা ডেস্কের মধ্যে রেখে থাকেন, সেটা গেল কোথায়? মানে ফাইলের তো আর কোনো হাত মানে যে হেঁটে হেঁটে চলে যাবে, তাই না? চুপ করে আছেন কেন? আনসার মি। এক্সকিউজ মি স্যার, এটাই কি সেই ফাইল? জি ম্যাডাম, এটাই সেই ফাইল। হ্যাঁ, এইটাই তো সেই টেন্ডার ফাইল। তুমি এটা কোথায় পেলে? স্টোর রুমে পেয়েছি। স্টোর রুমে? হাউ? স্যার, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমার কাছে মনে হয় এই ফাইলটি কেউ ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিল, যাতে আমরা একে অপরকে সন্দেহ করি এবং আমাদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। আবার এমনও হতে পারে যে ফাইলটি ভুলবশত কেউ স্টোর রুমে রেখে দিয়েছে। স্যার, এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমাদের মিটিং, সো আমাদের মিটিংয়ে ফোকাস করা উচিত। ম্যাডাম সরি, আমি আসলে লজ্জিত। ফাইলটা কোথায় গেল আমি বুঝতে পারিনি। মানুষ মাত্রই ভুল, ভুল সবাই করে, কিন্তু ভুলের সময় মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বড় বিষয়। তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না তুমি আজকে কি করেছো? তুমি আমার সম্মানটা বাঁচিয়েছো। এনিওয়ে, আজকে দুপুরে গ্লোবাল টেকের সাথে আমাদের সাইনিং, গেট রেডি ফর ইট। ওকে স্যার। ডোন্ট বি প্যানিক জিসান। আই নো এভরিথিং উইল বি অল রাইট, বাট তুমি জানো না অযথা অফিসের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হতে যাচ্ছিল। আর তাছাড়া এই টেন্ডার ফাইলটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। তোমার জন্য অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। বস, বেশ কয়েকদিন থেকে যার কথা আপনাকে বলছিলাম, আমার খালামণি রিনা খান। ও, আপনি তাহলে রিনা খান? কেন, আপনি কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না না, আসলে সেটা না, মানে আরমান যেভাবে বলছিল আমি ভেবেছিলাম বয়সটাও বোধহয় আরো কম হবে। বয়স দেখে মানুষ মাপলে অনেক সময় হিসাবে ভুল হয়ে যায়। আরমান বলছিল আপনার সাথে আমার পরিচয় হওয়া দরকার, কিন্তু কি কারণ সেটা এখনো বলেন। কারণটা আজ বলবো বস। আপনারা দুজনই একই মানুষকে হারাতে চান। জিসান চৌধুরী, জি। কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে রাখি, আমি কারো ব্যক্তিগত ঝামেলা জড়াতে চাই না। আমি ব্যবসা করি। ভালো, খুব ভালো। আমিও এখানে ব্যবসা করতে আসিনি, আমি এসেছি হিসাব মিলাতে। আপনার হিসাবটা কি? জিসান চৌধুরী যেদিন ও সব হারাবে সেদিন আমার হিসাব মিলবে। ওর ব্যবসা, ওর ব্যাংক ব্যালেন্স, ওর মান সম্মান, ও সব কিছু হারাবে। আমি ওকে বাঁচতে দেখব, কিন্তু কিভাবে জানেন? মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে। কিন্তু আমার চাওয়াটা এত বড় না। ও শুধু ব্যবসা থেকে সরে দাঁড়ায়, কারণ বাজারে একটা সিংহ থাকলে যথেষ্ট।
তাহলে আপনার দরকার ওর হার আর আমার দরকার ওর ধ্বংস। মজার মহিলা তো আপনি। বস, এই জন্যই তো আপনাদের দুজনকে একসাথে বসিয়েছি। আপনি চাপ দিবেন বাইরের থেকে, আর আমার খালামণি চাপ দেবে ভিতর থেকে। ভেতর থেকে? আপনি একটা জিনিস জানেন না, জিসানের সব থেকে বড় শক্তি আমাদের জন্য সব থেকে বড় সুযোগ। মানে কি? তানিয়া আমার খালাতো বোন, জিসানের স্ত্রী। ও, তাহলে আপনার মেয়ে এখন জিসানের বাড়িতে? শুধু বাড়ির ভিতরে না, আমার মেয়ে ওর বিশ্বাসের ভিতরে। আপনি নিশ্চিত যে আপনার মেয়ে কাজটা করতে পারবে? আমি আমার মেয়েকে ওই বাড়িতে সংসার করতে পাঠাইনি, পাঠিয়েছি ওই সংসারটাকে শেষ করতে। কিন্তু আপনার মেয়ে যে জিসানকে ভালোবেসে আপনার কথার অবাধ্য হবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমার মেয়ে কখন কাকে ভালোবাসবে সেটা পরের কথা। শুনুন ইমতিয়াজ সাহেব, যে প্রতিশোধ নিতে বাড়িতে ঢোকে সে ভালোবাসতে শেখে না। এখন বুঝলাম আরমান কোনো ভুল মানুষকে নিয়ে আসেনি। তাহলে আরমানের কথা অনুযায়ী আপনি আপনার খেলা খেলুন আর আমি আমার খেলা খেলি। তারপর দেখি খেলা শেষে জিসান আগে কি হারায়, তার ব্যবসা না তার জীবন। হ্যাঁ, আজকেই যাচ্ছি। না না, আপনার কোনো টেনশন করবেন না, আর কোনো ভুল হবে না। সব ডকুমেন্ট আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই পরিবর্তন করা হয়েছে। আপনার শুধু নিউজটা এমনভাবে ছড়িয়ে দিন যাতে মানুষ ভাবে কোম্পানির ভেতরেই অনেক বড় ধরনের মিসম্যানেজমেন্ট চলছে। ওদের এত দিনের রেপুটেশন একদিনে ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা শুধু নিউজটা ছড়িয়ে দিন, বাকি কাজ মানুষ নিজেই করে ফেলবে। কি ব্যাপার, সকাল সকাল এত সিরিয়াস আলোচনা? মায়ের সাথে কথা বলছিলাম, কিছুদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আমাকে ফোন করেছিল, তাই একটু খোঁজ খবর নিলাম। মায়ের শরীর ভালো না? তুমি তো আমাকে কিছু জানাওনি। মা এখন কেমন আছে? আগের থেকে কিছুটা সুস্থ। ডক্টর মাকে বিশ্রাম নিতে বলেছেন। যাক, আলহামদুলিল্লাহ। শোনো, যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? মনে হচ্ছে আজকে কি একজন খুব খুশি। খুশি হওয়ার পেছনে তো অবশ্যই একটা কারণ আছে। জানো তানিয়া, আজকের দিনটার জন্য না আমি অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমাদের সবচেয়ে বড় কনসাইনমেন্টটা সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজকেই রওনা হবে। আর এটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা ডিল হতে যাচ্ছে। সত্যি? তাহলে তো আজকে সেলিব্রেশন করতেই হয়। এক্স্যাক্টলি, আর সেই জন্যই তো আমি একটা প্ল্যান করেছি। আজকে অফিস থেকে আমি তাড়াতাড়ি ফিরবো, তারপর নো মিটিংস, নো ফোন কল, নো ডিস্ট্রাকশনস, শুধু তুমি আর আমরা কোথাও যেয়ে বসবো, দুজন গল্প করব, খাওয়া দাওয়া করবো। আজকের দিনটা শুধু তোমার জন্য, কারণ অনেকদিন ধরে তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না। বাহ, আজকে তো বেশ রোমান্টিক হয়ে গেছে। তানিয়া, কিছু কিছু সাকসেস অফিসে উদযাপন করা যায়, কিন্তু কিছু কিছু সাকসেস নিজের আপন মানুষের সাথে উদযাপন করতে হয়। সত্যি বলছি, তুমি যদি সেদিন ফাইলটা খুঁজে না দিতে এই কনসাইনমেন্টটা ক্যান্সেল হয়ে যেত, আর এটা আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় একটা ঝামেলা হয়ে যেত। সো অল ক্রেডিট গোজ টু ইউ। তুমি না সবসময় আমাকে একটু বেশি ক্রেডিট দাও। নো, তুমি যতটুকু প্রাপ্য বরং তার চেয়ে একটু কমই বলেছি। অফিসে যাচ্ছি, আমার জন্য দোয়া করো যেন সবকিছু ঠিকঠাক থাকে। আমি সবসময় তোমার জন্য দোয়া করি যেন সব কিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, আমি তাহলে অফিসের জন্য রেডি হচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। ডেফিনেটলি। বাই। রাহাত, জি স্যার। অল ওকে? ইয়েস স্যার, সব কিছু ক্লিয়ার। আজকে রাতের মধ্যে শিপমেন্ট ছেড়ে যাবে। গুড। এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সো কোনো প্রকার কোনো ভুল যেন না হয়। ঠিক আছে? ডোন্ট ওয়ারি স্যার। স্যার, একটু জরুরি কথা আছে স্যার। জি বলুন। স্যার, আমাদের শিপমেন্টটা পোর্ট থেকে আটকে দিয়েছে স্যার। হোয়াট? কেন?
স্যার কাস্টম বলছে আমাদের ডকুমেন্টের সমস্যা আছে স্যার। অসম্ভব স্যার, ডকুমেন্ট আমি নিজে চেক করেছি। আচ্ছা, কোন ডকুমেন্ট? স্যার অথরাইজেশন ফাইলের সমস্যা আছে স্যার। অথরাইজেশন ফাইল? আচ্ছা, জাস্ট মিনিট, আমি কাস্টমসে একটু কথা বলছি। হ্যালো, জিসান চৌধুরী স্পিকিং। আচ্ছা, কি সমস্যা হয়েছে আমাদের শিপমেন্টে? ওকে, গট ইট। জি, হোয়াটস রং? স্যার কাস্টমস থেকে কি বললো? 24 ঘন্টার মধ্যে যদি আমরা ফাইল জমা দিতে না পারি তাহলে এই কনসাইনমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। শুধু তাই না, আমাদের কোম্পানিকে অনেক বড় একটা ক্ষতিপূরণ দিতে হবে। স্যার খবরটি অলরেডি মিডিয়াতে ছড়িয়ে গেছে, এই যে দেখুন। স্যার একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকছে না, এত তাড়াতাড়ি এই ইনফরমেশনগুলো মিডিয়াতে গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, লিসেন টু মি প্রপারলি। সমস্যা যত বড়ই হোক, আজকে কাউকে দোষ দেওয়া যাবে না। আগে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, তারপর আমরা জানবো যে ভুলটা কোথাও হয়েছে। একটা কাজ করুন, আপনারা জার্জের ডেস্কে যান। আর রাহাত, জি স্যার। অথরাইজেশন ফাইলের কপিটা নিয়ে আসেন ফার্স্ট। জি স্যার। ওকে স্যার। সবে তোমার তো খেলা শুরু, আস্তে আস্তে দেখো আমি কি করি। বাসায় এখন সবাই আছে, আমি ফোন রাখছি। বাবা, আমি বেশি কথা বলতে পারবো না। ও মা, কার সাথে কথা বলছো বৌমা? আসলে আমার একটা ফ্রেন্ড কল করেছিল। তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো, কন্টিনিউ করতে কেটে দিলে কেন? আসলে হয়েছে কি মা, ওর বাসায় একটু সমস্যা হয়েছে, তাই ও কলটা নিজে থেকেই কেটে দিয়েছে। আজকে অফিসে যা হয়েছে, জিসান কি তোমাকে কিছু বলেছে? না তো। ও শুধু আমাকে বলেছে একটু ঝামেলা হয়েছে, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ সব ঠিক করে দিক। আসলে আমার ছেলেটা বাইরে থেকে যতটুকু শক্ত, ভেতরটা তার চেয়েও বেশি নরম। ও কারো কষ্ট সহ্য করতে পারে না। বৌমা, তোমাকে একটা কথা বলি। জি মা, বলুন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি বদলে যাচ্ছ। আগে তুমি সব কথা শেয়ার করতে, আর এখন মনে হয় আমার কাছে অনেক কিছুই লুকাও। মা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, মায়েরা সন্তানকে সন্দেহ করে না, কিন্তু পরিবর্তনটা টের পায়। সব পরিবর্তনের পিছনে খারাপ কিছু থাকে না মা। মানুষেরও তো নিজের কিছু ব্যক্তিগত বিষয় থাকতে পারে। অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি চাই তোমার ওই ব্যক্তিগত কারণে আমার ছেলের জীবনে যেন কোনো কষ্ট না আসে। টেনশন করবেন না মা। মা, আমি তাহলে একটু উপরে যাই। মা, আপনার কিছু লাগবে? আরে, মির্জা সাহেব হঠাৎ আমার অফিসে? এই তো চলে এলাম, বিরক্ত করলাম না তো? না না, একদমই না, প্লিজ বসুন। থ্যাংক ইউ। ওই খবরটা আজকে পড়লাম, খুব খারাপ লাগলো। আসলে ব্যবসায় এমন দিন আসুক এটা কেউ চায় না। আবার খোঁজ খবর নিতে আসলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ব্যবসায় রোদ থাকবে, বৃষ্টি থাকবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। আজকে একটু বৃষ্টি নামলো, কালকে আবার রোদ উঠবে ইনশাল্লাহ। আপনার এই আত্মবিশ্বাসটা আপনার সবচেয়ে বড় শক্তি, হয়তো বা সবচেয়ে বড় দুর্বলতাও। এক্সকিউজ মি, এখানে আমি আপনাকে একটু আটকে দিতে চাই। দুর্বলতা তখনই হয় যখন আত্মবিশ্বাসের জায়গায় অহংকার চলে আসে। সৌভাগ্যবশত সেই ভুলটা আমি এখনো করি। গুড, ভেরি গুড। আচ্ছা, আমি একটা প্রপোজাল নিয়ে এসেছি আপনার কাছে। প্রপোজাল? ধরেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আর মির্জা গ্রুপ অফ কোম্পানিজ যদি একসাথে কয়েকটা প্রজেক্টে কাজ করে, তাহলে আমাদের সবারই লাভ, মানে আপনারও লাভ, আমারও লাভ। মিস্টার মির্জা, আপনার প্রস্তাবটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস আছে, বলতে পারেন খুব বাজে একটা অভ্যাস, যে ঝড়টা আমি নিজে সামলাতে পারি সেটার জন্য আমি অন্য কারো কাছ থেকে ছাতা ধার নিই না। ভালো, খুব ভালো। আসলে বাজারে অনেকেরই টাকা আছে, কিন্তু নিজের সিদ্ধান্তের উপর এত আত্মবিশ্বাসের কারণে।
আসলে ব্যবসায় টাকা হারালে টাকা উপার্জন করা যায়, কিন্তু নিজের সিদ্ধান্তের উপর যদি একবার ভরসা হারিয়ে ফেলি, সেই ভরসা কিন্তু আর কখনো ফিরে আসে না। আচ্ছা, ধরুন এমন একটা দিন এলো যখন আপনার চারপাশে যারা আছে এরা কেউ নেই, তখনও কি আপনি একই কথাই বলবেন? দেখুন, আমার পাশে কতজন মানুষ দাঁড়িয়ে আছে আমি সেটা কখনো গুনিনি। আমি কতজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, দ্যাটস ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া বাকি হিসাব তো সব উপরওয়ালা মেলাবেন, তাই না? জানেন, বাজারে আপনাকে নিয়ে অনেক গল্প আছে, কিন্তু আজ সামনাসামনি দেখে বুঝলাম গল্পের চেয়ে বাস্তবটা আরো বেশি ইন্টারেস্টিং। আপনাকে নিয়েও আমি অনেক গল্প শুনেছি, বাট মানুষকে আমি অন্যের মুখে নয়, নিজের চোখ দিয়ে দেখার পর জাজ করি। আচ্ছা তাহলে আসি চৌধুরী সাহেব, আশা করি আমাদের আবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, ব্যবসার দুনিয়াটা খুব ছোট, হয়তো আবার দেখা হয়ে যেতেও পারে, বাট ফ্যাক্ট ইজ কখন কোন পরিস্থিতিতে আপনার সাথে দেখা হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। এনিওয়ে, বাই। মির্জা সাহেব, আরেকটা কথা, খারাপ পরিস্থিতি নিয়ে আমি জিসান চৌধুরী কখনো বোদার ফিল করি না, কারণ আমি ছোটবেলা থেকে একটা কথা বিশ্বাস করি যে খারাপ পরিস্থিতি কখনো কারোর জন্য দীর্ঘস্থায়ী হয় না। থ্যাঙ্কস ফর কামিং। কনসাইনমেন্টের ঘটনাটা প্রত্যাশার চেয়েও পরিষ্কার হয়েছে, আমাদের দিকেও আঙুলও দিতে পারে। সবাই এটাকে দুর্ঘটনা ভাবছে, আর মানুষ যতক্ষণ এটাকে দুর্ঘটনা ভাববে ততক্ষণ খুনিকে খুঁজবে না বস। দুর্ঘটনা একদিন ঘটে, দ্বিতীয় দিন প্রশ্ন ওঠে, তৃতীয় দিন সন্দেহ করা শুরু করে। তাই আমাদের সন্দেহ করার আগেই কাজটা সম্পূর্ণ করতে হবে। ঠিক তাই, এখন থেকে আমাদের একটা ভুলও করা চলবে না। 3টা ব্যাংক ইতিমধ্যে নতুন করে কাগজপত্র চাইছে, তাছাড়া 2টা বড় ক্লায়েন্ট পেমেন্ট হোল্ড করে রাখছে, আর বোর্ডের ভিতরে অনেক চাপ বাড়ছে। মানুষ যখন দৌড়ায় তখন তাকে পেছন থেকে ধাক্কা দিতে হয় না, শুধু সামনে একটা পাথর রেখে দিলেই হয়। আমি শুধু একটা জিনিস চাই, জিসান যেন প্রতিদিন সকালে নতুন একটি সমস্যার কথা শোনে। যখন একটি সমস্যার সমাধান করতে করতে আরেকটা সমস্যার সামনে এসে দাঁড়ায়, তখনই কিন্তু মানুষ ভুল করতে শুরু করে। অফিসে সবাই এখন সতর্ক, বিশেষ করে জিসান। আগের মতো কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। সিস্টার, ব্যাপারটা আমি দেখছি, যাকে দরকার ছিল সে এখন আমাদের সাথে। হ্যাভ এ সিট, বসুন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি এখনো আপনার সিদ্ধান্ত বদলাতে চাচ্ছেন? আমি চাকরি করেছি বিশ্বাস নেই, আমি আজ যে কাজটা করছি এরপর নিজের মুখটা আয়নাতে দেখতে পারবো কিনা জানি না। জিএম সাহেব, আয়নায় মুখ দেখার আগে বাড়িতে গিয়ে আপনার ছেলের মুখটা দেখেন। আপনার কাছ থেকে আমরা বেশি কিছু চাই না, শুধু যেটা দেখবেন সেটা আমাদের জানাবেন, আর যেই কপি সই হবে তার একটা কপি আমাদের কাছে পৌঁছে দেবেন। এখানে আগামী 3 মাসের সব ফাইনান্সিয়াল মুভমেন্ট আছে, কোন টাকা কোথায় যাবে, কোন ফাইল কখন সাইন হবে, সব। জিসান চৌধুরী, এখন থেকে তোমার ধ্বংসের খেলাটা আরো গতি পেল। মা, এত রাতে এখানে বসে আছো যে, ঘুমাওনি? ঘুম আসছে না। তানিয়া কোথায়? বৌমা বাইরে গেছে। বাহিরে গেছে? কই, আমাকে তো কিছু বলেনি। আজকাল অনেক কিছুই সে বলে না। মা, কিছু হয়েছে? কিছু হয়নি, আবার অনেক কিছুই হতে পারে বাবা। মা, কি শুরু করলে? কিছু হয়ে থাকলে আমাকে বলো। আমি কিছু শুরু করিনি, আমি শুধু কয়েকদিন যাবৎ কিছু জিনিস লক্ষ্য করছি।
বৌমা আগে আমাকে বলে বাইরে যেত, আর এখন যায় সেটা আমি পরে জানি। আগে আমার সামনে ফোনে কথা বলতো, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এখন আমাকে দেখলে ফোনটা কেটে দেয়। আগে তো সব কিছু শেয়ার করতো, বিশ্বাস করতো, আর সব কিছু আমাকে জানাতো। আর এখন সে আড়াল করে, গোপন করে। মা, মানুষ তো সবসময় একরকম থাকে না। যখন চাপ বাড়ে মানুষ এমনিতেই বদলে যায়। আর তাছাড়া ও অফিসে নতুন একটা দায়িত্ব পেয়েছে, সেটা সামলাতে গিয়েই হয়তো অগোছালো হয়ে গেছে। এর বেশি কিছু আমার কাছে মনে হচ্ছে না। আমি চাই আমার সন্দেহটা ভুল হোক। শোন বাবা, আমি বলছি না তোর বউ খারাপ। মেয়েটাকে আমি এখনো অনেক পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আজকাল ওকে আমার অচেনা মনে হয়। আমি চিনতে পারি না। মা, একটা কথা বলি। বল। ব্যবসায় আমাকে অনেকবার অনেকেই ঠকিয়েছে, কিন্তু একটা জিনিস আমি কোনোদিনই করিনি। কি? প্রমাণ ছাড়া আমি কারো উপর কখনো কোনো দোষ চাপাইনি। কারণ ভুলবশত কারো উপর সন্দেহ করলে সেটা না পরে নিজের কাছেই খারাপ লাগে, নিজের কাছেই ছোট হয়ে যেতে হয়। তুই ছোট হবি না বাবা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর জন্মের আগ থেকে আমি এই সংসারটা দেখেছি। সংসারে কিছু কিছু জিনিস চোখে ধরা পড়ার আগেই কিন্তু মায়ের মনে ধরা পড়ে যায়। মা, যেদিন তোমার এই সন্দেহটা আমার কাছে সত্যি বলে মনে হবে, সেদিন আমিই প্রথম মানুষ হব যে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে বলবো তুমি সত্যি ছিলে মা। কিন্তু তার আগে আমি আমার স্ত্রীকে বিশ্বাস করতে চাই। আমিও চাই তোর কথাই যেন সঠিক হয়, তুই ঠিক থাকিস, আর আমারটা যেন ভুল হয়। কারণ আমি যদি সঠিক হয়ে যাই, সেদিন সবচেয়ে বেশি কষ্ট পাবি তুই, আর যেটা আমি সহ্য করতে পারবো না। তানিয়া, হ্যালো তানিয়া। হ্যালো হ্যালো তানিয়া, কি ব্যাপার, কি হয়েছে? মা, আমি আসছি। আর কি 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 হয়েছে? কি ব্যাপার তানিয়া, ফোনে তো তুমি আমাকে কিছুই বললে না। কি হয়েছে? মায়ের প্রেশারটা অনেক বেড়ে গেছে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তোমাকে আসতে বললাম। মা, এখন আপনার কেমন লাগছে? বয়স তো আর কম হলো না বাবা, শরীর তো আর কথা শোনে না। আমার অসুস্থতার কথা শুনে তুমি আসছো, আমার খুব ভালো লাগছে। তানিয়া, ডক্টর এসেছিল? হ্যাঁ, দেখানো হয়েছে। ডক্টর বলেছে মা একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। বাবা, তোমার অফিসে নাকি কনসাইনমেন্ট নিয়ে একটা ঝামেলা হয়েছে? মা, ব্যবসায় একটু সমস্যা হয়েই থাকে। আজ একটা সমস্যা হয়, কালকে আবার সমাধানও হয়ে যায়। আপনার শরীরটা ভালো নেই, আপনি এসব নিয়ে ভাববেন না। মা, আমি তোকে কতবার বলেছি একটু সাবধানে কাজ করতে, একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। তানিয়া, তুমি আর মা, তোমরা দুজন মিলে আমার চেয়েও বেশি আমাকে নিয়ে চিন্তা করছো। ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মা, আমার জন্য দোয়া রাখবেন। মা, এনিথিং সিরিয়াস? কিছু লাগবে আপনার? তা নিয়ে আমার মাথাটা যেন কেমন করছে, বুকে একটু ব্যথা করছে। আমার ওষুধটা বোধহয় শেষ না? ও হ্যাঁ মা, ওষুধ তো শেষ। বাবা জিসান, সামনে একটা ফার্মেসি আছে, ওখানে ওষুধটা পাওয়া যায়। তুমি কি একটু কষ্ট করে আমাকে ওষুধটা এনে দিবে বাবা? হ্যাঁ মা, অবশ্যই, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসছি। তানিয়া, তুমি একটা কাজ করো, আমার ফোনে একদমই চার্জ নেই, তুমি একটু ফোনটা চার্জে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, আর আমার ছোট ফোনে একটা টেক্সট করে দিও মেসেজ। হ্যাঁ, আমি আসছি। শাবাশ, নিজেই নিজের ফাঁদে পা দিয়ে দিয়েছে। এই দেখ দেখ, পাসওয়ার্ড জানিস? অবশ্যই মা। তাতে বের কর।
ব্যাপার, এইখানে একা একা দাঁড়িয়ে আছো যে? অফিসে যাবে না? যাব, আসলে ভালো লাগছে না, সেজন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। তোমার কি মন খারাপ? মন খারাপ না বলে অদ্ভুত একটা অস্বস্তি বলো। ইদানিং কি যেন হচ্ছে কোম্পানির সাথে। একটা সমস্যা শেষ না হতে হতে নতুন একটা সমস্যা এসে সামনে দাঁড়াচ্ছে। মানে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সব ভুলের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না জিসান। সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানো? এতগুলো বছর চৌধুরী গ্রুপ অফ কোম্পানি এই বিজনেস ওয়ার্ল্ডে বিশ্বাসের উপর দাঁড়িয়েছিল। একটা কনসাইনমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়া মানে শুধুমাত্র ব্যবসায় ক্ষতি হওয়া, ব্যাপারটা এরকম কিছু না। এটা মানুষের বিশ্বাসের উপরও দাগ ফেলে দেয়। গতকাল পর্যন্ত চৌধুরী গ্রুপ অফ কোম্পানি নিয়ে যারা প্রশংসা করত, আজ ঠিক সেই মানুষগুলোই আঙুল তুলে প্রশ্ন করছে। কখনো কখনো না আমার কাছে মনে হয় এতগুলো বছরের পরিশ্রম কি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে? একটা কনসাইনমেন্ট ক্যান্সেল হয়ে গেছে বলেই সব কিছু শেষ হয়ে যাবে এমন তো কোনো কথা নেই জিসান। ব্যবসায় যেমন ভালো সময় আসে, তেমনি খারাপ সময়ও আসে। আজ যেটা তুমি হারিয়েছো, কাল হয়তো তার থেকে ভালো কিছু পাবে। তা নিয়ে আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু তারপরও তো নিজেকে সামলে রাখা যায় না। জিসান, তুমি কিন্তু এত সহজে ভেঙে পড়ার মানুষ নও। আর তাছাড়া রেক্সন ট্রেডিং এর কনসাইনমেন্ট তো আছে। আমার কেন যেন মনে হচ্ছে এটা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। ইনশাআল্লাহ সবকিছু যেন ঠিকঠাকভাবে হয় তানিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কোম্পানি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা তো শুধু অপেক্ষা করতে পারি যে কোন দরজাটা আমাদের জন্য খুলবে। একটা সময় ছিল যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি শুধুমাত্র লাভ লোকসানটাই হিসাব করতাম। এখন প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে প্রচুর ভাবতে হয় কতগুলো মানুষের রুটি রুজি এই কোম্পানির উপর নির্ভর করছে। ওদের মুখগুলো যখনই আমার সামনে আসে আমার ভীষণ ভয় হয়। জিসান, সেই ভয়টাই তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে। যেই মানুষটা নিজের কর্মচারীদের জন্য এত ভাবে, আল্লাহ সেই মানুষটাকে কখনো একা ছেড়ে দেবেন। কিছু কিছু ঝড় নতুন রাস্তা দেখানোর জন্য আসে। তানিয়া, তুমি যদি না থাকতে এতক্ষণে হয়তো আমি হালই ছেড়ে দিতাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না দিয়ে একটা কথা মাথায় রাখো, যতক্ষণ তুমি লড়বে ততক্ষণ তুমি হারবে না। ঠিক আছে তানিয়া, আমি তাহলে অফিসের জন্য রেডি হই। আজ রেক্সন ট্রেডিং এর ফাইলটা আমি নিজে বসে থেকে চেক করব। ইনশাল্লাহ এবার আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে হবে। আমি তাহলে অফিসে যাই। মিস্টার জিসান চৌধুরী, সব কিছুই ঠিকঠাকভাবে হবে, কিন্তু আপনার ভাবনার মতো কিছুই হবে না। আপনি চিন্তাও করতে পারছেন না আপনার জন্য আজ কী অপেক্ষা করছে। ওয়েট অ্যান্ড সি। স্যার, জরুরি একটা কথা ছিল। জি বলুন। স্যার, জার্মানির রেক্সন ট্রেডিং থেকে একটা মেইল এসেছে। ওরা আমাদের কনসাইনমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। কেন? স্যার, ওরা বলেছে আমাদের ডকুমেন্টে অথরাইজেশনে অসঙ্গতি পেয়েছে। হোয়াট? অথরাইজেশনে অসঙ্গতি? মানে এটা কিভাবে সম্ভব? সব ডকুমেন্ট আমি নিজে অনুমোদন করেছি। স্যার, আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে স্যার। স্যার, আমাদের কর্পোরেট 3টি অ্যাকাউন্ট থেকে স্যার বড় ধরনের লেনদেন আপাতত ব্যাংক স্থগিত করে রেখেছে। কিন্তু কেন? বারবার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন চাচ্ছে। হ্যালো, হোয়াট? বোর্ড মিটিং আজ এক্ষুনি? বাট হাউ ডাজ ইট পসিবল? ঠিক আছে, আমি দেখছি। স্যার, সার্ভারে কেউ একাধিক অথরাইজ অ্যাক্সেস ব্যবহার করেছে। লগে আপনার ডিজিটাল সিগনেচার দেখা যাচ্ছে, কিন্তু সে সময় তো আপনি অফিসে ছিলেন না। আমার সিগনেচার? অসম্ভব, এটা তো হতেই পারে না। আমরাও তাই ভাবছি স্যার, তাই সাময়িক সময়ের জন্য পুরো সিস্টেমটা লক করে দিয়েছি।
আচ্ছা আপনারা যে যার ডেস্কে যান। Please bring the call. হ্যালো জি আমি জিসান চৌধুরী বলছি, একটু কথা ছিল। চৌধুরী সাহেব, আমি বুঝতে পারছি আপনি কেন ফোন করেছেন, কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের কোম্পানি আপনার জন্য কিছুই করতে পারছে না। এক্সকিউজ মি, আমি কোনো সাহায্য চাচ্ছি না। আই জাস্ট ওয়ান্ট টু নো যে সবাই এরকম বদলে যাচ্ছে কেন। হোয়াটস রং? দেখুন, ব্যবসায় একটা কথা আছে, ডুবতে থাকা জাহাজে কেউ উঠতে চায় না। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা আমাকে বলতেই হচ্ছে। আই এম সরি টু সে, আমাকে মাফ করবেন। হ্যালো, হ্যাঁ তানিয়া, কোথায় তুমি? আমি অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম। আমি অফিসেই আছি, একটা জরুরি কাজ করে গেল তো, সেই জন্য একটু লেট হচ্ছে। সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় আসছি। ঠিক আছে, সাবধানে বাসায় এসো। কিরে বাবা, এত দেরি করলি কেন? মুখটাও তো শুকিয়ে আছে, সারাদিন কিছু খাসনি? মা, ওই অফিসে একটা ঝামেলা হয়েছিল কাগজপত্র নিয়ে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি চলে আসছো? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। তানিয়া, খেতে ইচ্ছে করছে না, যদি পারো আমাকে এক কাপ চা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। জিসান চৌধুরী, কি ব্যাপার, হঠাৎ আপনারা সবাই আমার বাড়িতে? বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ, আর সে কারণটা আইনের ভাষায় বলবো। মিস্টার জিসান চৌধুরী, আমি আদালতের নির্দেশে আপনার কাছে এসেছি। আজ বিকেল থেকে আপনার প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পত্তি এবং এই বাড়ির উপরে জব্দাদেশ জারি করা হয়েছে। এই যে এখানে আদালতের নির্দেশ আছে, দয়া করে গ্রহণ করুন মিস্টার জিসান চৌধুরী। এইসব কি বলছেন? তার মানে আমাদের বাড়িও? জি, এই বাড়িটা আপনাদের এখন থেকে ছেড়ে দিতে হবে। আজকের পর থেকে এই বাড়ির মালিক আমার খালামণি এবং আমার খালাতো বোন। আজ থেকে মানে এখন থেকে আপনারা আর এই বাড়িতে থাকতে পারবেন না। সো প্লিজ গো অ্যান্ড আউট। ব্রাইন সাহেবা, আপনার মনে আছে ঠিক এই জায়গায় তাই আমি দাঁড়িয়েছিলাম। আপনি আমাকে কি বলেছিলেন? চৌধুরী বাড়িতে আসার আগে এই বাড়ির নিয়ম কানুন, ডিসিপ্লিন, ম্যানার এভরিথিং জেনে বুঝে তারপরে আসবেন। এই বাড়িতে আসতে হলে আমাকে নম্রতা ভদ্রতা শিখে তারপর এই বাড়িতে আসতে হবে। সেদিন আপনার এই ব্যবহারে, আপনার এই কথায়
আমি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলাম। এটা আমার ভুল ছিল, আমাকে তুমি মাফ করে দাও বাবা। সত্যি সত্যি আমি ভুল করেছি। আমি মন থেকে ক্ষমা চাইনি, আমি অপেক্ষায় ছিলাম কবে আমি প্রতিশোধ নেব। সেদিন থেকে আমার মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, যে আগুনে আমি আপনাদেরকে সবাইকে পুড়িয়ে মারব। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। সেই দিন আপনি এই জায়গায় দাঁড়িয়ে আমাকে অপমান করেছিলেন, আর আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়ি থেকে আপনাকে আমি বের করে দিচ্ছি। বেআইন সাহেবা, কেমন হলো? ডুবের তাস মজা লেগেছে? ট্রাম্প কার্ড এখন আমার হাতে। জিসান, সেই দিন আমি ক্ষমা চেয়েছিলাম বলে মনে করেছিস আমি সব ভুলে গেছি? আমি কিচ্ছু ভুলিনি। এখন কেমন লাগে? কি মজা লাগে না? মিস্টার জিসান চৌধুরী, যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আপনাকে একটা অফার দিয়েছিলাম, বলেছিলাম আসুন একসাথে কাজ করি। আপনি আমাকে না করেছিলেন। আমি সেদিনও আপনার সিদ্ধান্তকে সম্মান করেছি, আজও করছি। একটা জিনিস জানা তো জিসান চৌধুরী, ব্যবসা একটা নিয়ম আছে। যদি আপনি আপনার দরজাটা বন্ধ করে দেন, কেউ না কেউ জানলা দিয়ে ঠিকই ঢোকার চেষ্টা করে। আপনি এখানে কেন এসেছেন? ব্যবসা করতে নাকি হিসেব মেলাতে, কোনটা? দুটোই। তানিয়া, একটা কথা বলবো? তোমাকে যেদিন প্রথম বউ করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সবাই আমাকে একটা কথাই বলেছিল, জিসান, আগে মানুষকে জানতে শিখ, বুঝতে শিখ, তারপর মানুষকে বিশ্বাস করিস। আমি কারো কথায় পাত্তা দিইনি। আমি সবাইকে বলেছিলাম মানুষকে সন্দেহ করে না, মানুষকে বিশ্বাস করে তাকে আপন করে নিতে হয়। কিন্তু আজ বুঝলাম, ব্যবসা হারালে ব্যবসা ফিরে পাওয়া যায়, বাড়ি হারালে বাড়িও ফিরে পাওয়া যায়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে সেই লোকসান কোনো দিন মেটানো যায় না। আমি আমার জীবনের চাবিটা তোমার হাতে তুলে দিয়েছিলাম তানিয়া। ঘরের তালা ভাঙতে বাইরের মানুষের প্রয়োজন হয় না, একজন বিশ্বাসঘাতক ভেতরের মানুষই যথেষ্ট। একটা প্রশ্ন করতে পারি তানিয়া? একটা দিন অথবা শুধুমাত্র একটা মুহূর্তের জন্য নিজেকে আমার স্ত্রী ভেবেছো, নাকি সবসময় আমার সাথে এরকম অভিনয় করেছিলে? মিস্টার জিসান চৌধুরী, তুমি, তোমার মা, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তাহলে অযথা কেন প্রশ্ন করছো? ঠিকই বলেছো তানিয়া, আমি আমার উত্তরটা পেয়ে গেছি। কখনো কখনো নীরবতাই সবচেয়ে স্পষ্ট উত্তর। মানুষ টাকা নিয়ে পালালে সেই হিসেব মেলানো যায়, কিন্তু কেউ যদি বিশ্বাস নিয়ে পালায় সেই হিসাব জীবনে কখনো মেলানো যায় না। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো আক্ষেপ নেই, কিন্তু আফসোস, আমি মানুষ চিনতে ভুল করেছি। মিস্টার চৌধুরী, জ্ঞানের কথা অনেক বলেছেন, আর ভালো লাগতেছে না। প্লিজ আপনি আপনার মাকে নিয়ে বেরিয়ে যান। মা, চলে এসো। দাঁড়ান, আরেকটা কথা মিস্টার জিসান চৌধুরী, ব্যবসার ময়দানে আবার দেখা হবে। জি মিস্টার ইমতিয়াজ মির্জা, ব্যবসার ময়দানে বেঁচে থাকলে আপনার সাথে আবার দেখা হবে, দেখা হবে আপনাদের সবার সাথে। চলে এসো মা। যান, বের হয়ে যান শাশুড়ি আম্মা। আরমান, বস, খেলা কি সত্যি সত্যি শেষ না আবার বাকি আছে কিছু? বাকি আছে বস।